প্রিয় ছেলেরা, তোমরা কেমন আছো? আশা করি আবার বলি যে সবাই ভালো থাকো। ভালো থাকাটাই আমার কামনা। আচ্ছা, আজকে আমার পড়ানোর বিষয় হচ্ছে ভূমিকম্প। তোমাদের প্রাকৃতিক ভূগোলের সাথে পরিচিত 1002 এর ইন্টারনাল প্রসেস অফ দ্য আর্থের আরেকটি বিষয় হচ্ছে ভূমিকম্প। আচ্ছা, এই ভূমিকম্প কি? ভূমি আর কম্প, ভূমির যে কম্পন সেটাই ভূমিকম্প। তাহলে এটুকু আমরা পড়ে শেষ করে দিই। ভূমির যে কম্পন সেটাই ভূমিকম্প। না, আমরা একটু ভালো করে জানি ভূমিকম্প কি। এই ঘটনা যদি ক্লাসে থাকতাম তাহলে অনেক ঘটনা বলার পর আমি এই পড়াটা শুরু করতাম, কিন্তু এখন যেহেতু ক্লাসে নেই তাহলে আমি শুরু করি। প্রাকৃতিক কারণে ভূপৃষ্ঠে কোনো অংশ হঠাৎ কেঁপে ওঠাকেই ভূমিকম্প বলে। এই কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হতে পারে, আবার কিছু সময়ের জন্য হতে পারে। এই কম্পন ধীরে হতে পারে, খুব জোরে হতে পারে। এই কম্পন হয়ে থেমে পুনরায় হতে পারে, তার মানে কিছু সময় থেমে থেমে হতে পারে। তাহলে আমরা সহজ ভাষায় বলতে পারি প্রাকৃতিক কারণে বা ভূ অভ্যন্তরস্থ কোনো শক্তি মুক্ত হওয়ার কারণে ভূপৃষ্ঠের কোনো অংশ হঠাৎ কিছু সময়ের জন্য যদি কেঁপে ওঠে তাহলে তাকেই আমরা ভূমিকম্প বলবো। ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র। ভূমিকম্প, আমি তো বললাম সংজ্ঞায় যে ভূমির হঠাৎ হঠাৎ যে কম্পন প্রকৃতির নানা কারণে, প্রাকৃতিক নানা কারণে, যে এই যে কম্পনটি, সেই কম্পনটির কেন্দ্র কোথায়, উপকেন্দ্র কোথায়। অবশ্যই ভূমিকম্প যেখানে সৃষ্টি হবে সেখানে একটি উৎসস্থল আছে, ভূমিকম্পের উৎসস্থল আছে। সেই উৎসস্থলটি হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র, অর্থাৎ ভূ অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্প সৃষ্টি হয় সেটি হচ্ছে, অর্থাৎ সৃষ্টি হয় বা যেটি তার উৎস, সেটি হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র। আর এই কেন্দ্র থেকে ভূমিকম্পের যে তরঙ্গ সেটি যেখানে ভূপৃষ্ঠে আঘাত করে সেটি হচ্ছে তার উপকেন্দ্র। আমি এখানে ও দ্বারা কেন্দ্র এবং পি দ্বারা তার উপকেন্দ্র বোঝানো হয়েছে। মূলত কেন্দ্র থেকে বরাবর অঞ্চলেই সবচেয়ে বেশি ধাক্কাটি অনুভূত হয়ে থাকে। ভূমিকম্পের তরঙ্গ। কোথাও ভূমিকম্প সৃষ্টি হলেও সেখানে 3 ধরনের তরঙ্গের অনুভূত হয়। সিসমোগ্রাফ যন্ত্রে মূলত 3 ধরনের তরঙ্গ চিত্র ফুটে আসে। সেই 3 ধরনের চিত্রের মধ্যে 3টি আমরা এই জন্য ভাগ করেছি তরঙ্গকে। 1, প্রাথমিক বা অনুদৈর্ঘ্য তরঙ্গ, তোমরা ভালো করে দেখো, প্রাথমিক বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। 2, অপ্রধান বা অনুপ্রস্থ তরঙ্গ। 3, পৃষ্ঠ তরঙ্গ। প্রাথমিক তরঙ্গ ইহা সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন তরঙ্গ। সেকেন্ডে 5 থেকে 8 মাইল এর গতিবেগ। এটি সরাসরি পৃথিবীতে এসে পৃথিবীর ভূপৃষ্ঠে এসে আঘাত করে। স্থলভাগে মূলত আমরা যে প্রচণ্ড ঝাঁকুনি অনুভূত করি তা প্রাথমিক বা অনুদৈর্ঘ্য তরঙ্গের মাধ্যমেই অনুভব করে থাকি। দ্বিতীয়ত হচ্ছে অপ্রধান বা অনুপ্রস্থ তরঙ্গ। এই তরঙ্গের গতিবেগ সেকেন্ডে 3 থেকে 5 মাইল। ইহা সাধারণত সমকোণে, চিত্রের দিকে দেখো, সমকোণে প্রবাহিত হয়। এটি পৃথিবীর অভ্যন্তরে খুব বেশি দূর প্রবেশ করতে পারে না। এটির গতিবেগ, তবে তরল পদার্থের ভিতর দিয়েও এটি চলতে পারে না। 3, পৃষ্ঠ তরঙ্গ। এই তরঙ্গ
সবচাইতে মন্থর গতি সম্পন্ন তরঙ্গ প্রতি সেকেন্ডে 3 থেকে 4 মাইল মাত্র। কেবলমাত্র পৃথিবীর উপরিভাগ দিয়ে সামান্য অংশেই আমরা এর গতিবেগটা অনুভব করতে পারি। ভূমিকম্পের শ্রেণীবিভাগ। ভূমিকম্প সংঘটিত হবার প্রকৃতির উপর ভিত্তি করে ভূমিকম্পকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে, প্রাকৃতিক এবং কৃত্রিম। প্রাকৃতিক ভূমিকম্প আবার 3 প্রকার: আগ্নেয় ভূমিকম্প, ভূগাঠনিক ভূমিকম্প এবং পাতালিক ভূমিকম্প। আগ্নেয় ভূমিকম্প কি? আগ্নেয়গিরির অগ্নুৎপাতের উদ্গীরিত হবার সময়, তার মানে বিস্ফোরিত হবার সময় স্থানীয় এলাকা কেঁপে ওঠে। এই যে কম্পন, সেই কম্পনটিকেও ভূমিকম্প বলা হয়। প্রধানত অগ্নুৎপাতের ফলে এই ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকে। ভূগাঠনিক ভূমিকম্প। ভূপৃষ্ঠের অভ্যন্তরীণ চাপের তারতম্যের কারণে ভূত্বকের বা ভূপৃষ্ঠের অভ্যন্তরে এর কোনো অংশ নিচে নেমে যায় বা কোনো অংশ উপরে উঠে যায়। আবার কোনোটি একে অপরের পাশ দিয়ে চলাচল করে, আবার কোনোটি একটি অপরটির উপরে উঠে যায়। এই যে ভূগাঠনিক ক্রিয়া, সেই ভূগাঠনিক ক্রিয়ার ফলেও ভূমিকম্প হতে পারে। পাতালিক ভূমিকম্প। পাতালিক শব্দ থেকে বোঝা যায় যে পাতালিক ভূমিকম্প কি। ভূপৃষ্ঠের অনেক নিচে, প্রায় 150 থেকে 420 মাইল অভ্যন্তরে সাধারণত এই ধরনের ভূমিকম্প হয়ে থাকে। এই ধরনের ভূমিকম্প খুবই মৃদু ঝাঁকুনি অনুভূত হয়। সাধারণত এই ধরনের ভূমিকম্প আমরা উপকেন্দ্রে তেমন কোনো উল্লেখ আমরা পাইনি। শুধুমাত্র সিসমোগ্রাফ যন্ত্রে যে কম্পন রেখা উঠে থাকে রিক্টার, সেটার দ্বারা আমরা বুঝতে পারি যে ভূমিকম্প হয়েছে। কৃত্রিম ভূমিকম্প। মানুষ তার নানা প্রয়োজনে যে বিস্ফোরণ করে বা আণবিক বোমার বিস্ফোরণ ঘটায় বা সমুদ্রের বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে ভূ অভ্যন্তরে, সেটার দরুন যে ভূমিকম্প হয় স্থান বিশেষে, সেটাকে আমরা বলে থাকি কৃত্রিম ভূমিকম্প। ভূমিকম্পের কারণ। ভূমিকম্পের বিভিন্ন ধরনের কারণের মধ্যে জানি ভূমিকম্পের কারণ যে, ভুল হয়ে গেছে এখানে লেখাটা একটু, ভূমিকম্পের কারণ প্রাকৃতিক কারণ আমি আগেই বলেছি যে প্রাকৃতিক কারণে ভূমিকম্পনটাকে কেঁপে ওঠাকেই আমরা ভূমিকম্প বলি। তবে কারণগুলোকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি: প্রধান কারণ, অপ্রধান কারণ। এভাবে ভাগ করে আমরা যদি বলি ভূমিকম্পের প্রধান কারণগুলো কি। ভূমিকম্পের প্রধান কারণ সাধারণত বলা হয়ে থাকে দুটো প্রধান কারণে ভূমিকম্প হয়: প্লেটগুলোর গতিশীলতা, ভূত্বকের দুর্বল স্থান দ্বারা ম্যাগমা চাপ মুক্ত হওয়া। প্লেটগুলোর গতিশীলতা কি? আমরা জানি পৃথিবীর ভূপৃষ্ঠ মহাদেশীয় এবং মহাসাগরীয় পাত দ্বারা বা প্লেট দ্বারা গঠিত। এই মহাসাগরীয় এবং মহাদেশীয় প্লেটগুলো সর্বদাই অ্যাস্ট্রোস্ফিয়ার জাতীয় তরল পদার্থের উপর ভাসমান। এই যে ভাসমান বা চলমান অবস্থায় তাদের যে গতিশীলতা প্রাপ্ত হয়, তারা যে শক্তি মুক্ত করে, তখনই ভূপৃষ্ঠ কেঁপে ওঠে, ফলে ভূমিকম্প হয়ে থাকে। 2, ভূত্বকের দুর্বল স্থান দ্বারা ম্যাগমা চাপ মুক্ত হওয়া। ভূত্বকের কোনো দুর্বল স্থান, চ্যুতি, ভাঁজ, এই বরাবর ভূপৃষ্ঠের অভ্যন্তরে যে ম্যাগমা চাপমুক্ত হয় বের হয়ে প্রবণতা যে লাভ করে, তখনও ভূমিকম্প হয়ে থাকে। এছাড়াও অপ্রধান কারণগুলো হচ্ছে ভূমিকম্পের অপ্রধান কারণসমূহ মধ্যে আমরা প্রথমেতে বলেছি প্রধান কারণ, যে প্রধান দুটো বিশেষ কারণ হচ্ছে প্লেটগুলোর গতিশীলতা এবং ম্যাগমা চাপমুক্ত হওয়া। অপ্রধান কারণগুলোর মধ্যে হচ্ছে ভূ আন্দোলন, তাপ বিকিরণ। অপ্রধান কারণের প্রথমেই হচ্ছে ভূ আন্দোলন, সেটা একটু আমি বলি। ভূ আন্দোলন কি? ভূ আন্দোলন ভূমির যে আন্দোলন,
পৃথিবীর অভ্যন্তরভাগ অত্যন্ত উত্তপ্ত অবস্থায় আছে। সেই উত্তপ্ত অবস্থা কারণে পৃথিবী সর্বদাই ভিতরে একটি আন্দোলিত হচ্ছে। ভিতরে এই যে আন্দোলন, এই আন্দোলনের ফলে কখনো কখনো ভূপৃষ্ঠে সরাসরি একটি চাপ অনুভব হয়, চাপ প্রদান করে। এই আন্দোলনের ফলে সেই চাপের কারণে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে। এই যে চাপ, সেই চাপের কারণে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে, সেটাকেই বলা হয়েছে ভূ আন্দোলন। এরপরে হচ্ছে তাপ বিকিরণ। আমি একটু আগেই বললাম ভূপৃষ্ঠ আমরা জানি ভূ অভ্যন্তরে অনেক উত্তপ্ত অবস্থায় আছে। এই যে উত্তপ্ত অবস্থা, সেই উত্তপ্ত অবস্থার কারণে সে সবসময় একটা বিকিরিত হবার প্রবণতা লাভ করে। তার তাপ বিকিরণ করার যে প্রবণতা, সেই প্রবণতা থেকেও ভূপৃষ্ঠের কম্পন অনুভব হয় এবং ভূমিকম্প অনুভূত হয়। আচ্ছা, তারপর হচ্ছে স্থিতিস্থাপক প্রতিক্ষেপ। সেটা কি? ভূগর্ভে রাসায়নিক বিস্ফোরণ, আণবিক পরিবর্তন অনবরতই হয়ে চলছে। এই যে আণবিক পরিবর্তন, রাসায়নিক বিস্ফোরণ, সেটার কারণে চাপ ও তাপের তারতম্য হয়। তারতম্যের কারণে শিলাস্তর, উপরের শিলাস্তর হঠাৎ করে কোনো অংশে নিচে পতিত হয়, আবার কোনো স্তর উপরে উঠিত হয়। এই যে উপরে উঠা বা নামা, এর ফলেও ভূমিকম্প সংঘটিত হয় ভূপৃষ্ঠে। চাপ বৃদ্ধি। ভূপৃষ্ঠের চাপ বৃদ্ধি। আমরা জানি যে ভূপৃষ্ঠে অনবরত পলল শিলা জমে জমে স্তরে স্তরে সঞ্চিত হচ্ছে এবং এই সঞ্চয় কার্য তার এখনো চলছে। এই যে পাললিক শিলা একে অপর একটির উপর একটি সঞ্চিত হচ্ছে, সঞ্চয় হওয়ার ফলে ভূপৃষ্ঠের চাপ বৃদ্ধি পায়। এই চাপ বৃদ্ধি হওয়ার ফলে ভূ অভ্যন্তরে চাপ বৃদ্ধি পায়। সেই চাপ বৃদ্ধি, ভূপৃষ্ঠের চাপ বৃদ্ধির ফলে ভূ অভ্যন্তরে যে চাপ বৃদ্ধি পায়, তাতে অনেক সময় ভূগর্ভের চাপ বৃদ্ধির ফলে ভূগর্ভ তার ভারসাম্য রক্ষার জন্য, সেই চাপের তারতম্য ঘটার জন্য ভূগর্ভে আন্দোলিত হয়। আন্দোলিত হবার ফলে ভূপৃষ্ঠের অনেক সময় ওই শিলাস্তর নিচের দিকে দেবে যায়, ফলে সেই অংশে ভূমিকম্প অনুভূত হয়। সংকোচন। আমরা জানি পৃথিবী তাপ বিকিরণ করে শীতল হয়ে সংকুচিত হয়েছে এর উপরই অংশ, কিন্তু এর অভ্যন্তর ভাগও এখনো কিছুটা তাপ বিকিরণ করে শীতল হওয়ার প্রবণতা রয়েছে। এই যে শীতল হওয়ার প্রবণতা, সংকুচিত হওয়ার প্রবণতার ফলে তার উপর এবং নিচের স্তরের যে নিচের স্তরের আয়তনের মধ্যে যে সমতা, সেই সমতা বিনষ্ট হয়। সমতার বিনষ্ট হওয়ার ফলে ক্রমাগত একটি অংশ আরেকটি অংশের উপরে চলে যায় বা কুঁকড়িয়ে যায় বা ভাঁজ খায়। এই ভাঁজ খাওয়া বা কুঁকড়িয়ে যাওয়ার সময়ও ভূপৃষ্ঠে যে পুনর্বিন্যাস, এটাকে আমরা পুনর্বিন্যাস বলতে পারি, সেই সময়ও ভূমিকম্প হতে পারে। রক্ষা। ভারসাম্য কি? আমি একটু আগে বলেছি ভূপৃষ্ঠের চাপ বৃদ্ধি, যে বলছিলাম যে পলল জমা হওয়ার ফলে ভূপৃষ্ঠের শিলা রাশির উপর চাপ পড়ে। সে একই জিনিস হচ্ছে ভারসাম্য রক্ষা। কোনো স্তরের শিলা স্তরে যদি চাপ বৃদ্ধি পায়, তাহলে সেটা নিচের দিকে নামে। অভ্যন্তরস্থ এই যে অন্তঃস্তরের উপরে চাপ রক্ষার জন্য তা এই অনিবার্য ফলশ্রুতিতে, তার মানে আমি বুঝাতে চাচ্ছি, এই যে নিচের দিকে দেবে যায়, ফলে তার উপর যে প্রেশারটা, সে প্রেশারটা সে অবমুক্ত করতে চায়। সে অবমুক্ত করার ফলেও অনেক সময় আন্দোলন হয়, শিলাস্থলের মধ্যে আন্দোলন হয়। সেই আন্দোলন শিলাস্তর নয়, ভূ অভ্যন্তরে যে আন্দোলন হয় ভারসাম্য রক্ষার ক্ষেত্রে, সেটার ক্ষেত্রেও বলছে ভূমিকম্প হয়। এছাড়াও ভূগর্ভে পানি প্রবেশ করলে উপর থেকে কোনো শিলাস্তর নিচের দিকে নেমে আসার ফলে, তার মানে শিলাস্তরের অবনমনের ফলে মাধ্যাকর্ষণ টানে পৃথিবীর পাহাড় থেকে যে বড় বড় পাথর নেমে আসে, তার ফলেও ভূমিকম্প হতে পারে। আবার পৃথিবীর আমরা জানি উপরের স্তরে হিম বা তুষার আবৃত জমা হয়ে আছে, সেই তুষার জমা হওয়ার ফলেও তুষারও মাধ্যাকর্ষণ টানে নিচের দিকে নেমে আসে। এই যে নিচের দিকে নেমে আসা, তখনও যে নেমে আসার ফলে যে ধাক্কা খেয়ে পড়া, তখনও ভূমিকম্প হয়। আবার ভূগর্ভে পানি প্রবেশ করলে সেই পানি বাষ্পাকারে হয়, বাষ্প সেই ভূগর্ভের যে বাষ্প, সেটি পৃথিবীতে আবার বের হওয়ার প্রবণতা থেকেও ভূমিকম্প হতে পারে। কৃত্রিম কারণগুলোর মধ্যে কি কি আছে সেগুলো আমরা জানি। ভূমিকম্পের কৃত্রিম কারণ। ভূমিকম্পের কৃত্রিম কারণ সাধারণত মনুষ্য সৃষ্টি কারণগুলোকে আমরা বলতে পারি। মানুষ নানা কারণে ভূমির উপরে চাপ প্রয়োগ করে থাকে।
বা ভূমির উপরে পরীক্ষা নিরীক্ষা করে থাকে। সেগুলো যে হওয়ার ফলে সে স্থানীয়ভাবে যে ভূমি কেঁপে ওঠে সেটাও ভূমিকম্পের কারণ। ভূমিকম্পের এই কৃত্রিম কারণের মধ্যে অন্যতম হচ্ছে খনিজ উত্তোলন, আণবিক বিস্ফোরণ। খনি অঞ্চল খনন কার্যের জন্য বা ভূ অভ্যন্তরে ভূপৃষ্ঠের কিছু অংশে প্রবেশ করার জন্য ওই অংশে আমরা মূলত বিস্ফোরণ ঘটিয়ে ভূ অভ্যন্তরের দিকে ভূপৃষ্ঠের নিচের দিকে প্রবেশ করি। সেই যে প্রবেশ করার সময় যে বিস্ফোরণ আমরা ঘটাই, সেই কারণেও ওই অঞ্চলে ভূমি কেঁপে ওঠে। এইটাই হচ্ছে ভূমিকম্পের অন্যতম কারণ। এছাড়াও খনি উত্তোলনের সময় কোনো কারণে যদি খনি ধসে পড়ে, তাতেও ওই অঞ্চল কেঁপে ওঠে। এটিও ভূমিকম্পের আমরা বলতে পারি, এটিও একটি ভূমিকম্প। এরপর হচ্ছে আণবিক বিস্ফোরণ। মানুষ নানা কারণে যুগের পর যুগ পারমাণবিক শক্তি নিয়ে গবেষণা করছে। এই যে আণবিক বোমার বিস্ফোরণ, সেই কারণেও ওই অঞ্চলের ভূমি কেঁপে ওঠে, ফলে ভূমিকম্প অনুভূত হয়ে থাকে। ভূমিকম্পের ফলাফল। ভূমিকম্পের আগ্নেয়গিরির মতো ভূমিকম্পের ফলাফলেরও আমরা ইতিবাচক বা নেতিবাচক উভয়ই দেখি। ভূমিকম্পের নেতিবাচক ফলাফল সবচেয়ে বেশি হয় সেটি হচ্ছে মানুষের ক্ষয়ক্ষতি, তার মানে মানুষ তার সৃষ্টি বা অবকাঠামোগত ক্ষতি। এছাড়াও প্রাকৃতিক ক্ষতি কিছুর পরিবর্তন হয়। তবে ফলাফলগুলো আমরা আরও বিস্তারিতভাবে বর্ণনা করতে হলে পয়েন্ট আকারে বলতে পারি। আমি কয়েকটি তোমাদেরকে দেখিয়েছি, দেখো ভালো করে বোর্ডটি। আমি কিছু কিছু বিশ্লেষণ করে দেই। ভূমিকম্পের ফলে ভূমির উচ্চতা বৃদ্ধি পায়। ভূমিকম্পের অন্যতম কারণ হচ্ছে প্লেটগুলোর গতিবৃদ্ধি, প্লেটগুলোর চলাচল বা গতি। এই যে প্লেটগুলোর চলাচল বা গতি, অনেক সময় দেখা যায় একটি প্লেট অপরটি প্লেটের উপর উঠে যায়, ফলে ভূমির উচ্চতা বৃদ্ধি পায়। আমাদের মাউন্ট এভারেস্ট এভাবেই সৃষ্টি হয়েছে। পৃথিবীর ভঙ্গিল বা ভাঁজ পর্বতমালা অঞ্চলগুলো মূলত এই ভূমির উত্থানের ফলে বা একটি প্লেট অপর প্লেটের উপরে উত্থানের ফলেই সৃষ্টি হয়েছে। ফাটলের সৃষ্টি। ভূমিকম্পের ফলে অনেক সময়ই ভূত্বকে যে ঝাঁকুনি অনুভূত হয়, তাতে শিলাস্তর ফেটে যায় এবং ফলে শিলাস্তরের মধ্যে শিলাস্তর ভেঙে যায়। শিলাস্তর ভাঙার ফলে শিলার মধ্যে যে ফাটলের সৃষ্টি হয়। তারপর হচ্ছে চ্যুতি ও ভাঁজের সৃষ্টি। ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠে কখনো কখনো সম্প্রসারণ গতি সৃষ্টি হয়। এই সম্প্রসারণ গতির ফলে শিলাস্তর এক স্থান হতে বিপরীত স্থানের দিকে যে সরে যায়, যেটা আমরা বললাম যে প্লেটের গতির কারণে সরে যাওয়া, সেই সরে যাওয়ার ফলে চ্যুতি সৃষ্টি হয়। আবার প্লেটের একটির উপরে যদি অপরটি উঠে যায়, সেক্ষেত্রে ভাঁজের মতো সৃষ্টি হয়। ঢঙ্গিল পর্বতমালার ক্ষেত্রে আমি যেটি তোমাদেরকে বোঝালাম। নদীর গতিপথ পরিবর্তন। ভূমিকম্পের ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়। আমাদের যমুনা নদী ভূমিকম্পের ফলেই তার গতিপথ পরিবর্তন করেছিল। হিমানি সম্প্রপাত। ভূমিকম্পের ফলে অনেক সময়ই পৃথিবীর বড় বড় পর্বত গাত্র থেকে তুষার পরগুলো নিচের দিকে নেমে আসে, হিমানিগুলো নিচের দিকে নেমে আসে, সেটাতে হিমানি সম্প্রপাত হয়। ভূপাতটা হিমানির মতো। ওই হিমানির ক্ষেত্রে হচ্ছে বরফ নেমে আসে, বরফখণ্ড নেমে আসে, এই ক্ষেত্রে বড় বড় শিলাখণ্ড নিচের দিকে নেমে আসে। সুনামি প্রবাহ। বর্তমানে ভূমিকম্পের ফলে, তার মানে মহাসাগরে যদি কোনো সময়ে ভূমিকম্প হয়ে থাকে, সেক্ষেত্রে যে সবচেয়ে বেশি এখন গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে সুনামি। সুনামি কথাটা তোমরা সবাই জানো। ভূমিকম্প সুনামি সৃষ্টির অন্যতম কারণ। সুনামি প্রবাহের ফলে পৃথিবীর অনেক উপকূলীয় অঞ্চলই ধ্বংস হয়ে যায় এবং দ্বীপগুলো, বিশেষ করে মহাসাগরীয় অঞ্চলের দ্বীপগুলো সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়। পৃথিবীর অনেক দ্বীপই ধ্বংস হয়ে যায় এই সুনামির কারণে। ভূকম্পন লেখ। ভূমিকম্প যে ভূকম্পনটা, তার মানে ভূমির যে কম্পন হচ্ছে, সেই কম্পনটা যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় বা যে সাহায্যে ভূমিকম্পের মাত্রা, উৎস, তীব্রতা নির্ধারণ করা হয়, তাকেই বলা হয় ভূকম্পন লেখ। ভূকম্পন লেখ দ্বারা আমরা জানতে পারি ভূমিকম্পটি কেন্দ্র থেকে
ভূ অভ্যন্তরের, তার মানে ভূমিকম্প ভূ অভ্যন্তর থেকে কত দূরে অবস্থিত, তার মানে কেন্দ্র থেকে কত দূর পর্যন্ত, কোন উৎসস্থলটি তার কোথায়। তারপর হচ্ছে তার ভূমিকম্পের ভূ অভ্যন্তরে কত দূর বা উহার অবস্থানটা কোথায়। দ্বিতীয়ত হচ্ছে ভূমিকম্পের মাত্রাটাও, কতটুকু মাত্রায় সে আসতে পারবে সেটাও সে এখান থেকে আমরা জানতে পারি। ভূমিকম্প প্রবণ অঞ্চল। ভূমিকম্প প্রবণ অঞ্চলকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে: প্রশান্ত মহাসাগরীয় বেষ্টনী অঞ্চল, মধ্য আটলান্টিক মহাসাগরীয় অঞ্চল। তোমরা চিত্রটি ভালো করে লক্ষ্য করো, চিত্রটি ভালো করে লক্ষ্য করো। চিত্রটি দেখেছো তোমরা হয়তো, তাহলে আমি এখন এটা পড়ানোতে সুবিধা হবে বা তোমরা বুঝবেও ইজি। এক, ভূমিকম্প প্রবণ যেটি হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, বেষ্টনী অঞ্চল, এটি পৃথিবীর প্রধান অঞ্চল। আমি যেটা আগ্নেয়গিরির পড়ানোর ক্ষেত্রে আমি বুঝিয়েছি যে পৃথিবীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আগ্নেয়গিরি অঞ্চলগুলো অবস্থিত। ঠিক একইভাবে প্রশান্ত মহাসাগর যে অঞ্চলে অবস্থিত তার বেষ্টনী ধরে, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের চারপাশের চতুর্পাশের যে সীমানা, সেই সীমানা অঞ্চল ব্যাপী আমাদের এই ভূমিকম্প প্রবণ এলাকা রয়েছে। কারণ প্রশান্ত মহাসাগরের উভয় উপকূলই মহাদেশীয় এবং মহাসাগরের প্লেটের মধ্যে সংঘর্ষ দেখা যায়। এই যে প্লেটের সংঘর্ষ, সেই সংঘর্ষের কারণেও ভূমিকম্প হয়। ইভেন একটি থেকে অপরটি দূরে সরে যাওয়ার প্রবণতা, সেটার থেকেও, তার মানে এশিয়া পাতের থেকে প্রশান্ত পাতের যে দূরে সরে যাওয়ার প্রবণতা, সেখান থেকেও ভূমিকম্প হয়। অঞ্চলটি হচ্ছে এশিয়া ও অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল, উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর এই প্রশান্ত মহাসাগর সমস্তটাই একটি হচ্ছে ভূমিকম্প প্রবণ এলাকা। এখানে পৃথিবীর বৃহৎ দুটি আমেরিকার উত্তর এবং দক্ষিণ আমেরিকায় এই ভূমিকম্পের জন্য, অর্থাৎ মহাসাগরীয় এবং মহাদেশীয় প্লেটের কারণে উত্তর ও দক্ষিণ আমেরিকায় যথাক্রমে দুটি ভঙ্গিল পর্বতমালা, রকি ও আন্ডিজ পর্বতমালার সৃষ্টি হয়েছে। এছাড়া আলাস্কা থেকে যে আমাদের যে সরে যাওয়ার প্রবণতা, জাপানের জন্য ভাগ হয়ে বিচ্ছিন্ন হয়ে দূরে সরে গেছে। এগুলো হচ্ছে আমাদের প্রশান্ত মহাসাগরীয় বেষ্টনী অঞ্চল। মধ্য আটলান্টিক ভূমধ্যসাগরীয় অঞ্চল, এই অঞ্চলটি মধ্য আটলান্টিক শৈলশিরা হতে শুরু করে। আমরা জানি আটলান্টিক মহাসাগরের গভীরে যে শৈলশিরা রয়েছে, সেটি থেকে শুরু করে ভূমধ্যসাগরীয় উপকূল এবং মধ্য এশিয়া অতিক্রম করে মালয় পর্যন্ত বিস্তৃত হয়েছে। এছাড়াও এর যে মধ্য আটলান্টিক ভূমধ্যসাগরীয় অঞ্চল মালয় পর্যন্ত বিস্তৃত হওয়ার মধ্যেও এর মধ্যে আমাদের ভারত মহাসাগর রয়ে গিয়েছে। আমরা জানি বর্তমানে ভারত মহাসাগরের অভ্যন্তরে যে পাতের ভেঙে যাওয়ার প্রবণতা বা ভেঙে যাওয়া দুটি পাত বরাবর সরে যাওয়া, সেখান থেকেও আমরা বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করছে যে শীঘ্রই সেখানে একটি বড় ধরনের শক্তি উন্মোচিত হবে, অর্থাৎ শক্তি অবমুক্ত হবে এবং ভূমিকম্প হওয়ার প্রবণতা সর্বাধিক লাভ করবে। ভূমিকম্পের কেন্দ্র থেকে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাই হচ্ছে ভূকম্পন শক্তি। আর এই শক্তি যে পরিমাপ করার যে স্কেল বা মাত্রা জানার জন্য যে স্কেল আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় রিক্টার স্কেল, সেটাকে বলা হয় রিক্টার স্কেল। এই রিক্টার স্কেলের মাপ অনুযায়ী আমরা ধারণা করে থাকি যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি সেখানে হতে পারে। বলা হয়ে থাকে সাধারণত 2-এর কম যদি ভূকম্পন শক্তি হয় তাহলে সেক্ষেত্রে আমরা তেমন অনুভব করি না। 2 থেকে 2.9 পর্যন্ত হলে আমরা বলি যে অনুভব করার মোটামুটি সম্ভাবনা থাকে। আবার যদি 4 মাত্রা থেকে হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনুভব করি, কিন্তু তেমন ক্ষয়ক্ষতি হয় না। তবে সেটা হচ্ছে 8, 7, 6, 7, 8 মাত্রার ভূমিকম্প মানে মারাত্মক ক্ষয়ক্ষতি হবে এবং মানবিক বিপর্যয় সর্বাধিক হয়ে থাকবে।
ভূঅভ্যন্তর বা ইন্টারনাল প্রসেস অফ দ্য আর্থের যে প্রক্রিয়া, পৃথিবীর গাঠনিক প্রক্রিয়ার মধ্যে অন্যতমগুলো হচ্ছে, আমরা ভূঅভ্যন্তর সম্পর্কে জানার উপায়গুলোর একটি উপায় হচ্ছে এই ভূমিকম্প। কারণ পৃথিবীর ভূঅভ্যন্তরে আমরা প্রবেশ করতে পারি না। পৃথিবীর ভূঅভ্যন্তরে যে আণবিক শক্তি নির্গত হচ্ছে বা যে পরিমাণ শক্তি উন্মোচিত হচ্ছে সেটি আমরা মূলত এই ভূমিকম্পের সাহায্যে জেনে থাকি। ভূমিকম্প মূলত আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণই সবচেয়ে বেশি হয়ে থাকে। ভূমিকম্প সম্পর্কে যদি আমরা জানতে না পারি তাহলে আমরা ক্ষয়ক্ষতি সম্পর্কেও জানতে পারবো না। তাই ভূমিকম্প ভূগোলে অন্যতম একটি অধ্যয়নের বিষয় হিসেবে মনে করি, কারণ এটি হচ্ছে আমাদের ভূঅভ্যন্তর জানার একটি উপায়। এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।